হাদি হত্যাকাণ্ড নিয়ে এখন নতুন মোড় নিচ্ছে। আপনারা অনেকেই হয়তো জানেন না এবং আমিও জানতাম না, ফলে অনেকেই আপনারা জানতে পারবেন না যে আমাদের যে স্পেশাল টাস্কফোর্স বা বেঙ্গলের ছিল, যারা ধরেছিল ফাইজাল এবং ঔরঙ্গজেব দুজনকে, তাদেরকে দিন পাঁচেক আগে এনআইএ আদালতের অনুমতি নিয়ে তাদেরকে নিজেদের কাস্টডি নেয়। এখন এনআইএ পুরো ব্যাপারটা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পুরো বিষয়টা দেখছে। আমি আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছি, এখানে যত তদন্ত হচ্ছে সম্পূর্ণ এনআইএ নিয়ে নিয়েছে। মানে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আপনার দিনাজপুর থেকে একেবারে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ পর্যন্ত, দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, মানে সুন্দরবন এলাকা পর্যন্ত কিছুটা অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। ভোটের পরেই হয়তো এটাই হবে। আর যেহেতু এই অঞ্চলটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে যাবে, তাই এখন থেকে এনআইএ প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এর কারণ হচ্ছে ওইখানে ওই বর্ডার ঘিরে দিনাজপুর থেকে একেবারে তলা অবধি, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এই অবধি যত সিট আছে সব কিন্তু জামাতের সিট। আর এখানে যখন আমাদের এসআইআর হয়েছে, সব এই জায়গাগুলোর লোকগুলো কিন্তু বাদ পড়েছে। যত বাদ পড়েছে এই 1,20,00,000-এর কাছাকাছি যে লোকগুলো বাদ পড়েছে, যাদের ভোটার আইডি কার্ডের সঙ্গে তাদের পরিচয়ের কোনো মিল নেই, যারা নিজেদের এখানে স্থায়ী বাসিন্দা বলে প্রমাণ করতে পারেনি, এরকম প্রায় 1,20,00,000, 1.20 crore। তো এটা কম বেশি হতে পারে, ভবিষ্যতে কি এখনো চলছে, গণনা চলছে, মানে ঘাটাঘাটি চলছে, পরীক্ষা নিরীক্ষা কি হবে এখন বোঝা যাচ্ছে না, তো দেখা যাক কি হয়। তো এনআইএ ধরার পর এদিকে কোর্টে হাজির করা হয়, কোর্টে হাজির করে এদের কাস্টডিতে দেয়। কাস্টডিতে নেওয়ার পর কি কি হয়েছে সেটা যেমন বলবো, এর সঙ্গে ঠিক জড়িয়ে আছে আমাদের জয়শঙ্করের সঙ্গে, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর 2 বা 3 এপ্রিল যেটা হওয়ার কথা ছিল, এবং তারই সঙ্গে জড়িয়ে আছে ডক্টর ইউনূসের হাতে বোধহয় রক্তের দাগ এবার লাগলো। 3টে খবর আমি পরপর বলে যাচ্ছি, চেন ওয়াইজ, একদম প্রত্যেকটা চেনের সঙ্গে প্রত্যেকটা চেন বাঁধা আছে, ফলে আপনাদের শুনতে গেলে পুরোটা শুনতে হবে। এনআইএ এর কাছে 5 দিন আগে যখন হেফাজতে যায়, এনআইএ একটা সফট ট্রিটমেন্ট দেয়, বিশেষ করে ফাইজালকে। গুলিটা চালিয়েছিল ফাইজাল, সে নিজে স্বীকার করেছে ফাইজাল গুলি চালিয়েছিল 160 করে। তো মানে ম্যাজিস্ট্রেট যখন গিয়েছিলেন জেলে, সেখানে 160 করে তিনি দিয়েছিলেন। এবার 160 করে যা যা বলেছে, তারপরে এনআইএ হাতে পাওয়ার পর এনআইএ ট্রিটমেন্টটা একটু অন্যরকম, ভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয় এনআইএর। সেই ট্রিটমেন্টটা মানে আমি এটা উপমা দিতে পারি আপনাদের, কখনো ধরুন শিঙি মাছের, মাগুর মাছের চৌবাচ্চা হাত পা বেঁধে শুইয়ে দিল, ভাবুন কি অবস্থা হবে। তো ডায়নামো আছে, ডায়নামো থেকে 2টো তার বার করে দিল, দিয়ে বললো ধর, এদিকে ডায়নামো ঘোরাচ্ছে, যেই ঘোরাচ্ছে তখনই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ছিটকে গিয়ে পড়ছে, বলছে আবার উঠে আয়, আবার ধর, আবার ঘোরাচ্ছে, আবার ছিটকে গিয়ে পড়ছে। এই ধরনের সফট ট্রিটমেন্ট, এগুলো সফট ট্রিটমেন্ট। হার্ড ট্রিটমেন্ট তো আপনারা শুনলে পরে মাথা খারাপ হয়ে যাবে, সে সমস্ত প্রসঙ্গে গিয়ে লাভ নেই, কারণ এটা প্রসঙ্গের বাইরে। তো এইটা যখন মানে হয়, কথাবার্তা যখন শুরু হয়, মানে জিজ্ঞাসাবাদ যখন শুরু হয়, তখন এখানে মানে ওদের তদন্তে যেটা উঠে আসে, ওদের বক্তব্য অনুযায়ী, সেখানে মগবাজার বলে একটি জায়গা আছে, মগবাজারে জামায়াতের একটা অফিস আছে। মগবাজারে জামায়াতের অফিসে আপনার এই হাদি মারা যাওয়ার ঠিক 10 দিন আগে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংটা হয়েছিল মগবাজার জামায়াতের অফিস। সেখানে এনসিপির লোকেরা ছিলেন, এনসিপির ছেলেরা ছিলেন,
বিশেষ করে নাহিদ এবং ওই 26 অক্ষরের যে বালটি আছে কি ভূঁইয়া, আসিফ মাহমুদ সবজি ভূঁইয়া, এখন মনে পড়ে গেছে, আর 26 অক্ষর নাম আগে মনে রাখতে পারতাম না। আর ছিলেন প্রধান উপদেষ্টার দুজন প্রতিনিধি, একজন হচ্ছেন ফারুকি আর একজন হচ্ছেন রিজওয়ানা ম্যাম। এনারা এই সবাই মিলে এই একে আপনার এই ফয়জালকে তারা বলে এমন একটা কিছু করো যাতে মানে ভোটটা স্থগিত হয়ে যায় এবং লাশ ছাড়া এই বাংলাদেশ কিন্তু অশান্ত হবে না। আর বাংলাদেশ যদি অশান্ত না হয় বাংলাদেশ, তাহলে কিন্তু ভোট পেছানো সম্ভব নয়। আর ভোট যদি না পেছায় তাহলে পরে এই আমরা সরকারে থাকতে পারবো না, আর তোমাদেরও নিরাপত্তা কিছু দিতে পারবো না। এর সঙ্গে জড়িয়ে আছে আপনার ডিসেম্বর মনে থাকতে পারে, ডিসেম্বরে প্রয়াত জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবো তার স্ত্রী, প্রয়াত স্ত্রী, তার একটা হেলথ অর্গানাইজেশন আছে, হেলথ এনজিও, তিনি ঢাকায় এসেছিলেন। এসে তিনি তখন উপদেষ্টা ছিলেন আমাদের মোহাম্মদ ইউনুসকে তিনি একটা সফরের আমন্ত্রণ জানান জাপানে, যে আমাদের অর্গানাইজেশনে এসে আপনি ভাষণটা শুনতে দেবেন। সেই অনুযায়ী তিনি বলেছিলেন আমি মার্চের সেকেন্ড উইকে আমি যাব। তখনই একটা প্রশ্ন উঠেছিল মার্চের সেকেন্ড উইকে উনি যাবেন কি করে, 12 তারিখে তো নির্বাচন, তাহলে মার্চের সেকেন্ড উইকে উনি যাবেন কি করে। কিন্তু তিনি এ নিয়ে কোনো উচ্চবাচ্চা করেননি। তিনি জানতেন যে নির্বাচনটা আমাকে কোনোভাবে ঠেকাতে হবে, ফলে হাদিকে মারাটা খুব জরুরি ছিল। হাদিকে মেরেছে এই ফয়জাল, বাইক চালিয়েছে হচ্ছে অরঙ্গজেব। ফয়জালের সঙ্গে আগে তার পরিচয় ছিল, ফয়জাল সঙ্গে সঙ্গে যাচ্ছিল, হঠাৎ বন্দুকটা বার করে দাঁড়া মুখে মেরে দেয়। এবার কেন করলো, কে কে এর পেছনে আছে, উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য বিদেয় সমস্ত কিছু ফয়জালের মুখ থেকে বেরিয়ে গেছে। এবার যখন গতকালকে তাকে আদালতে প্রেজেন্ট করা হয়েছে, তার আগে তাকে বলা হয়েছে তুমি যা এখানে আমাদের লিখে দিলে, যা তোমার এখানে লেখা হয়েছে, সই হয়েছে, এর বাইরে তুমি যদি একটা কথা বলো তাহলে সোজা নিয়ে গিয়ে এনকাউন্টার করে দেবো, একটা বনে জঙ্গলে এনকাউন্টার সুন্দরবনে নিয়ে গিয়ে করে দেবো, যেখানে তোমার বাঘে খেয়ে নেবে, তোমার দেহাংশ পাওয়া যাবে না, আর এ দেশে তোমার কেউ নেই, তুমি মানে বেড়াটপকে এসছো এখানে অবৈধভাবে, তোমায় কেউ সরকারিভাবে তোমার দেহ দাবিও করতে পারবে না। সুতরাং বুঝতে পারছো, আমাদের কথা যদি শোনো তাহলে পরে প্রাণে বাঁচবে, আর হয়তো তোমরা যা বিচার হবে তোমার বাংলাদেশে বিচার হবে, সেখানে যা ম্যানেজ করার তোমরা করবে। আর যদি আমাদের হাতে মুক্তি পেতে হয় তাহলে পরে যা তুমি লিখেছো সেটাই গিয়ে তোমায় আদালতে বলতে হবে। ভারতের উদ্দেশ্য হচ্ছে এই ইউনুস অ্যান্ড কোম্পানি এবং এই যে জামাত এবং ওই চক্রটা আছে, এই চক্রটা ভারত বিদ্বেষী কাজ করতে গিয়ে এবং নিজেদের দখলে বাংলাদেশটাকে রাখতে গিয়ে কি কি চক্রান্ত করেছিল সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে তুলে ধরা। এটাই কিন্তু ভারতবর্ষ করবে, ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে করবে, কিন্তু এখনো অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে, এবার সে প্রসঙ্গে আসি। আপনাদের আমি অনেক আগে বলেছিলাম যে 2 অথবা 3 এপ্রিল আমাদের জয়শঙ্করের সঙ্গে বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতে পারেন তারেক রহমান। এখন সেই রকম কথাবার্তা চলছে, এটা বহু আগে বলেছিলাম, একটা কথাবার্তা চলছে, বা তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাদর আমন্ত্রণ জানিয়েছেন। তারপর দিন যায়, এর মধ্যে মানে যতগুলো শর্ত ছিল সেই শর্ত থেকে কিন্তু বিএনপি ধীরে 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 সরছে। কোনো শর্তই কিন্তু ভারতবর্ষের মানছে না, একটা চোখে ধুলো দেওয়ার ব্যাপারটা করছে। কিন্তু ভারতবর্ষের কূটনীতিকরা, অনেক বড় বড় কূটনীতিক, তারা বুঝতে পারে যে কি করতে চাইছে আর কি হতে চলেছে।
ফলে গতকালকে আপনাদের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতে এখন অবস্থান করছেন, তাকে ডেকে এই ভারতের উষ্মার কথা তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। যে বিএনপি যেভাবে চলছে তাতে আপনারা মনে করবেন না দীর্ঘদিন ভারত এই বিএনপির পাশে থাকবে। এখনো ভারত সময় দিচ্ছে, ভাই শুধরে যাও, এরপর কিন্তু ভারত সময় দেবে না। ফলে এখন যা করার তাই করুন। এখন এই যে আপনার তারেক রহমানের আসার ব্যাপারটা ভারতবর্ষ কিন্তু খুব শৈথিল্য দেখাচ্ছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো 2-3 এপ্রিল হয়তো ওনাকে না ডাকলেও ডাকতে পারে, কারণ যদি আপনি আমার কথা না শোনেন, আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি না চলেন, আপনাকে যে কারণে আপনার বাংলাদেশে ফিরিয়ে আনা হলো, যে 10টি কারণে পয়েন্টে আপনি সই করলেন, সেইগুলো যদি আপনি অমান্য করেন, তাহলে পরে আপনাকে আমরা সাহায্য করব কেন, কোন পরিপ্রেক্ষিতে সাহায্য করব, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ফলে তারেক রহমানের এই 2-3 এপ্রিল ভারতবর্ষের সফর কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। আমি বলবো না যে হবেই না, কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। ভবিষ্যতে কি হতে পারে সেটা পরের কথা, কিন্তু তার ভারতবর্ষের যে উষ্মা, সেই উষ্মাটা হামিদুল্লাহ কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার যে প্রসঙ্গটা আসছিলাম সেটা হচ্ছে, এতদিন ডক্টর ইউনূস তিনি সমস্ত কিছু বকলমে কাজ করেছেন, সব বকলমে কাজ করেছেন। এখানে ফেসে গেছেন কি কারণে? এখানে রিজওয়ানা ম্যাডাম এবং এই যে ফারুকি, এই ফারুকিটাকে আমি ধরতে পারলাম না, এই ফারুকি, এরা দুজনে একেবারে পরিষ্কার ওকে নাম করে বলেছিলেন যে ইউনূস সাহেব এটা চান, বাংলাদেশকে অশান্ত করতে গেলে স্যার বলেছেন যে এইটা তোমায় করতে হবে, এর জন্য তোমায় এত টাকা দেওয়া হবে, কত অ্যামাউন্ট আমি জানি না, এর জন্য এত টাকা দেওয়া হবে এবং বর্ডার পার করে দেওয়ার ব্যবস্থাও আমরা করে দেবো, তুমি শুধু কাজটি করবে, কাজটি করে বর্ডার পার হয়ে যাবে, বাকি ব্যবস্থা আমরা করে দেবো, বিজিবিকে দিয়ে আমরা ব্যবস্থা করে দেবো। এই যে কথাটা বলেছেন, সেই কথাটা কিন্তু লেখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশ দিয়েছিলেন থ্রু রিজওয়ানা ম্যাডাম, রিজওয়ানা হাসান এবং ফারুকি, তার নাম টাইটেল ফাইটেল আমি জানি না, শুধু ফারুকির নামটা জানি। আর এনসিপির ওই 2 পোলা, একটা হচ্ছে নাহিদ আর একটা হচ্ছে গিয়ে ওই 26 অক্ষর, আবার নাম ভুলে গেল। তো আপাতত যেতে একদিন যা চলছিল তাতে কিন্তু হাতে রক্তের দাগ লাগেনি, বদনামটা হয়েছে। এবার কিন্তু ইউনূসের হাতে কিন্তু রক্তের দাগ লাগতে চলেছে। ফলে ইউনূস চারদিক দিয়ে কিন্তু ঘেরা পড়ছে, ইউনূসের কাছে কিন্তু বেশি সময় নেই। আমি বলেছিলাম ইউনূসের বিচার হবে ওইখানে আইসিটিতে, ওই আদালতে, ওখানেই তার চরম শাস্তি হবে, সেই দিকেই যাচ্ছে। আপনারা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর বিএনপির ওপরে ভারতবর্ষ আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছে, তার বিনিময়ে, তার প্রতিদানে কি হতে পারে বাংলাদেশে, সেটা আপনারা আন্দাজ করে নিন যে ভারতবর্ষ কি করলে বাংলাদেশের কি বিপদ হতে পারে। আসসালামু আলাইকুম। ওসমান হাদির হত্যাকাণ্ডে কলকাতায় গ্রেফতার সে ফয়সাল, সে কি কিছু বলতে চায়? সে কি তার মুখে কিছু আছে সেটা সে প্রকাশ করে দিতে চায়? ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল এবং আলমগীরকে কলকাতার বিশেষ আদালতে তোলা হয়েছে। সেই আদালতে তোলার ভিডিওটি সামনে চলে এসেছে। সেই ভিডিওতে কি ইঙ্গিত করছে?
ফজল ভাই, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন? সব অভিযোগের সত্যতা কি? কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? সাংবাদিকরা বারবার চেষ্টা করেছে, ফয়সালকে বারবার প্রশ্ন করেছে। একটা জায়গায় ফয়সাল বলেছে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকরা রিপিট করেছে, আমরাও এটা চেষ্টা করি ঢাকায়, অপরাধীদেরকে সামনে পেলে আমরা বারবার চেষ্টা করি। ফয়সাল মোটামুটি এই ইঙ্গিতে দিচ্ছে, সাংবাদিকরা বারবার বলছে কে ফাঁসিয়ে দিয়েছে, আপনাদের কি সত্যি কেউ ফাঁসিয়ে দিয়েছে, কার নির্দেশে আপনারা হত্যা করেছেন। দর্শক আপনাদের মনে আছে কিনা, আমি এই ওসমান হাদির দুই হত্যাকারী, সম্ভাব্য হত্যাকারী এবং অভিযুক্ত, এই দুইজনকে গ্রেফতারের পর থেকে আমি বলে আসছি, এটা আমার অভিজ্ঞতা, আমার সিক্স সেন্স, সাংবাদিকতা 30 বছর, প্রায় 3 দশকের অভিজ্ঞতা আমাকে বলে যে কোনো একটা নাটকীয় মোড় এই দুইজনকে, গ্রেফতারকৃত দুইজনকে নিয়ে ঘটবে। এবং শুধুমাত্র ফয়সাল তার ব্যক্তিগত কোনো রেশ থেকে ওসমান হাদিকে হত্যা করেছে, এটা অন্তত হাদি হত্যার পরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর দিকে গভীর নজর রেখে আমার কাছে এটা মনে হয় না কোনোভাবেই। মানে পরপর যা যা ঘটেছে, বাংলাদেশে যে রিয়াকশন হয়েছে, তারপরে সেই রিয়াকশনের মধ্যে এটা আবেগী রিয়াকশন না, পরিকল্পিত রিয়াকশন। এই পরিকল্পিত রিয়াকশনই মিন করে যেখানে অন্য বড় কেউ খেলা করেছে, এটা বাংলাদেশের ভেতর থেকে ইউনূস আমলে। এরপর যতগুলো অভিযোগ উঠেছে, ইনকিলাব মঞ্চের আচরণ, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে পরিবর্তন, ইনকিলাব মঞ্চের বড় নেতৃত্বের কমেন্ট, জানা যায় ওসমান হাদির হত্যাকারীরা অংশ নিয়েছে, এই ধরনের মন্তব্য, এবং ইউনূস সরকার বিদায় হওয়ার পরে তার উপদেষ্টাদের দিকে অভিযোগের আঙুল, সবকিছু মিলিয়ে আমি বারবার বলছি, এখনো জোর দিয়ে বলি, এই ওসমান হাদির হত্যাকারী যে দুইজন ইন্ডিয়াতে গ্রেফতার হয়েছে, এদের মধ্যে দিয়ে কিছু একটা বোম ফাটবেই। সবশেষ আজকের যে খবর, সেই খবরে বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে তোলা হয়েছে। 22 মার্চ বেলা 12টার দিকে তাদেরকে বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়। এর আগে চলতি মাসের 7 তারিখ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের 14 দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত। এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করে গত 13 মার্চ ফিলিপ সাংমা, আমরা এর আগে শুনেছি ফিলিক্স সেরাং তার নাম, ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ ট্রাক ফোর্স 7 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার ফিলিপকে আদালতে তোলা হয়েছে। আমি জানি না যে পশ্চিমবঙ্গের আদালতে ওসমান হাদি হত্যাকারীরা কি জবানবন্দি দিবেন কি দিবেন না, অথবা এই যে তাদের 14 দিনের রিমান্ড ছিল, এই 14 দিনের রিমান্ডে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গিয়ে কোনো চাঞ্চল্যকর তথ্য তুলে এসছে যাতে করে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়ে যেতে পারে ওসমান হাদি হত্যাকাণ্ড সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেশাতে আমি আতিক রহমান, পূর্ণিয়া।